নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 5ই ডিসেম্বর বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, রাজ্যের দাবি আদায়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে দিল্লি যেতে পারেন বিজেপি বিধায়করা। কথা দিয়েছেন শুভেন্দু অধিকারী, ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, হু হু করে নামবে পারদ, সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু, তাপমাত্রা কত থাকবে জানলে চমকে যাবেন। ফের আদানি নিয়ে প্রতিবাদে নেই তৃণমূল। ইন্ডিয়া মঞ্চের সব দলের সাংসদরা থাকলেও আদানি নিয়ে এই প্রতিবাদে ছিলেন না কোনো তৃণমূল সাংসদ। দিল্লির শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিচার এবং হামলার নিন্দা করেছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিলেন দেবেন্দ্র ফডনবিস, সঙ্গে 2 উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারও শপথ নিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই সব মাধ্যমে প্রচারিত বক্তব্য দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জেনোসাইড অর্থাৎ জাতি হত্যা চালাচ্ছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। লেবাননে হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে একটা ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে বলে মন্তব্য করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ফিলিস্তিনের হামাসকে মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে একটা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা গত মঙ্গলবার বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক, 1-2 বিষয়কে কেন্দ্র করে সম্পর্কে ফাটল ধরার কোনো কারণ নেই। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। রাজ্যের দাবি আদায়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে দিল্লি যেতে পারেন বিজেপির বিধায়করা। কথা দিয়েছেন শুভেন্দু অধিকারী, ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আনা প্রস্তাবকে সমর্থন জানিয়ে রাজ্যের দাবি আদায়ের জন্য বিজেপি বিধায়করা সরকার পক্ষের সঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর দরবারে যেতে পারেন। বিধানসভায় এমনই বলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় কলকাতা থেকে সরাসরি আন্তর্জাতিক উড়ানের সংখ্যা বাড়ানোর দাবিতে প্রস্তাব আনা হয় সরকারের পক্ষে। প্রস্তাবক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য ছিল, কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকার বিভিন্ন শহরে সরাসরি বিমান পরিষেবা নেই। 1924 সাল থেকে শুরু হওয়া বিমান পরিষেবায় কলকাতা থেকে আন্তর্জাতিক উড়ান ছিল, কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়। সেই পরিষেবা আবার চালু করতেই এই প্রস্তাব আনা হয়েছে। 185 ধারায় আনা ওই প্রস্তাবের উপর বক্তৃতা করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আন্তর্জাতিক বিমান চালানোর জন্য যে অনুমতি প্রয়োজন তা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্য সরকারকে দিয়ে রেখেছে। তবে এই বিষয়ে রাজ্যের দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের মন্ত্রী KR নাইডু কিংবা দপ্তরের প্রতিমন্ত্রী মুরলীধর মোহলের কাছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে কোনো প্রতিনিধি দল গেলে সেই প্রতিনিধি দলে বিজেপি পরিষদীয় দলের 1 বা একাধিক সদস্য সামিল হতে পারেন। বিরোধী দল সমর্থন জানানোয় তা দল মত নির্বিশেষে পাশ হয়ে যায় বিধানসভায়। প্রস্তাবক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিবৃতি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। হু হু করে নামবে পারদ, সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু, তাপমাত্রা কত থাকবে জানলে চমকে যাবেন। দক্ষিণবঙ্গে শীতের দ্বিতীয় স্পেল শুরু হতে চলেছে।
ঘূর্ণিঝড়ের কারণে তাপমাত্রা বেড়েছিল অনেকটাই। ভোরে হালকা শিরশিরানি অনুভব হলেও শীতের আমেজ কিন্তু তেমনটা পাওয়া যায়নি। ডিসেম্বরের শুরুতেই কিন্তু ফের শীতের ব্যাটিং শুরু হবে। এক ধাক্কায় 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। চলতি সপ্তাহেই ভরপুর শীতের আমেজ অনুভূত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যাবে। ভোরের দিকে কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এবং উত্তরবঙ্গে। আপাতত সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। ফের আদানি নিয়ে প্রতিবাদে নেই তৃণমূল। ইন্ডিয়া জোটের সব দলের সাংসদরা থাকলেও আদানি নিয়ে এই প্রতিবাদে ছিলেন না কোনো তৃণমূল সাংসদ। আদানি ঘুষকাণ্ডে যৌথ সংসদীয় কমিটির দাবিতে ফের সরব হয়েছেন বিরোধীরা। এদিন ইন্ডিয়া জোটের সাংসদরা মোদি আদানি এক হ্যায় আদানি শেফ হ্যায় লেখা একটা স্টিকার নিজেদের জামায় আটকে নতুন সংসদ ভবনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তবে ইন্ডিয়া মঞ্চের সব দলের সাংসদরা থাকলেও আদানি নিয়ে এই প্রতিবাদে ছিলেন না কোনো তৃণমূল সাংসদ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আদানি নিয়ে সংসদের অভ্যন্তরে বিরোধীরা কিভাবে সরব হবেন তা নিয়ে যখন আলোচনা হয়, সেখানেও ছিলেন না তৃণমূলের কোনো প্রতিনিধি। এর আগে শীতকালীন অধিবেশন শুরুর আগে যখন ইন্ডিয়া মঞ্চের দলগুলো নিজেদের মধ্যে আলোচনায় বসেছিল, তখনও উপস্থিত ছিল না তৃণমূল। উল্লেখ্য যে তৃণমূল এবং আদানি গোষ্ঠীর সম্পর্ক অত্যন্ত ভালো। রাজ্যের একাধিক ক্ষেত্রে তৃণমূল সরকারের সময় বিনিয়োগ করেছে আদানি গোষ্ঠী। গৌতম আদানি তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে মার্কিন প্রসিকিউটরের দাবি, 2020 থেকে 2024 সালের মধ্যে গৌতম আদানি এবং তার সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। এর উদ্দেশ্য ছিল রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর সঙ্গে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট PPE নিশ্চিত করা। যে কটা রাজ্যের আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগে নিউ ইয়র্কের আদালতে মামলা হয়েছে, তার মধ্যে অবশ্য পশ্চিমবঙ্গের নাম নেই। কিন্তু আদানিদের বিদ্যুতের জন্যই লাঠি চলেছে মুর্শিদাবাদে। তাজপুরেও আদানিকে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জির সরকার। ওই প্রকল্পের জন্য আদানি গোষ্ঠীকে লেটার অব ইন্টেন্ট অর্থাৎ আগ্রহপত্র দিয়েছিল। বাকি ছিল চূড়ান্ত চুক্তি, কিন্তু তার জন্য কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র আদায় করে আনার দায়িত্ব নাকি আদানিদের, রাজ্য প্রশাসনের, এমনটাই দাবি। কিন্তু সেই জট এখনও কাটেনি। ইলেকটোরাল বন্ডে আদানি গোষ্ঠীর থেকে মোটা অঙ্কের টাকাও ঢুকেছে শাসক দলের অ্যাকাউন্টে। বিশ্লেষকরা বলছেন, যে আদানি গোষ্ঠী তৃণমূলকে টাকা দিয়েছে, সেই আদানি গোষ্ঠীর দুর্নীতির বিরুদ্ধে শাসক দলের সাংসদরা লোকসভায় আওয়াজ তুলবে, এটা ভাবাই ভুল। দিল্লির শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিচার এবং হামলার নিন্দা করেছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে কড়া বার্তা দিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন। একটা চিঠিতে আহমেদ বুখারি ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠ সম্পর্কের উপরেও জোর দিয়েছেন। চিঠিতে বুখারি লিখেছেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমাদের জাতীয় নেতৃত্ব, গণমাধ্যম, সুশীল সমাজ এবং প্রভাবশালী মহল শেখ মুজিবুর রহমান, তার কন্যা শেখ হাসিনা ওয়াজিদ এবং তাদের দল আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। কূটনীতি এবং সংশ্লিষ্ট বিষয়, অঞ্চল, আন্তর্জাতিক বিষয়াবলী এবং মুসলিম বিশ্বের কাছে বাংলাদেশ সবসময় ঘনিষ্ঠ মিত্র হিসাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। এই মুহূর্ত পর্যন্ত এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ছিল। তবে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান অবিচার, হামলা এবং একতরফা কর্মকাণ্ড নিন্দনীয় এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে। এই ধরনের কর্মকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই। সরকারকে তাদের ভুল স্বীকার করতে হবে। ইমাম বুখারি বলেছেন, আমরা তাদের প্রতিষ্ঠা এবং উন্নয়ন প্রক্রিয়ায় সর্বদা পাশে ছিলাম এবং লক্ষ লক্ষ উদ্বাস্তুদের প্রতি আমাদের সমর্থন এবং যত্নের অতুলনীয় ইতিহাস এবং এই সবের সাক্ষী। আমরাই প্রথম তাদের পাশে দাঁড়িয়েছি দুর্যোগের সময়। এদিনের চিঠিতে এমনই সব কথা বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছেন দিল্লির শাহী ইমাম।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিয়েছেন দেবেন্দ্র ফডনবিস, সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারও। বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের আজাদ ময়দানে রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণনের কাছে শপথ বাক্য পাঠ করেছেন তারা। ফডনবিসের সঙ্গেই শিবসেনা শিন্ডের প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি অজিতের সভাপতি অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। শিন্ডের উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে টানাপোড়েন চললেও শেষ পর্যন্ত বৃহস্পতির দুপুরে শিন্ডে সেনা জানায় দেবেন্দ্র ফডনবিসের আমন্ত্রণ স্বীকার করে মন্ত্রিসভায় যোগ দেবেন তাঁদের নেতা। মুম্বাইয়ের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আঠওয়ালে হাজির ছিলেন। বলিউড তারকা শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, সেই সঙ্গে প্রায় 42,000 মানুষ। তবে আজাদ ময়দানের শপথে দেখা যায়নি বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির কোনো নেতাকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই সব মাধ্যমে প্রচারিত বক্তব্য দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 5 ডিসেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে শুনানি শেষে এই আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভবিষ্যতে এই সব বক্তব্য কোনো মাধ্যমেই প্রকাশ বা সম্প্রচার করা যাবে না। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়েছে, এই সব বক্তব্য বিচার প্রক্রিয়া এবং সাক্ষীদের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জেনোসাইড অর্থাৎ জাতি হত্যা চালাচ্ছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। যদিও ইসরায়েলি নেতারা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। অ্যামনেস্টি বলেছে, কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা এবং ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে তারা এমন উপসংহারে পৌঁছেছে। 1948 সালের জেনোসাইড কনভেনশনে উল্লেখিত জেনোসাইডের সংজ্ঞায় বলা হয়েছিল, একটা জাতিগত গোষ্ঠী, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে করা কর্মকাণ্ডই জেনোসাইড। ইসরায়েল ধারাবাহিকভাবে জাতিহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরায়েলের দাবি, তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশটা আরও বলেছে, 2023 সালের 7ই অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের আন্তঃসীমান্ত হামলার পর তাদের নিজেদের সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। অ্যামনেস্টির প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের অবশ্য প্রতিক্রিয়া জানতে পারা যায়নি। লেবাননে হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে একটা ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে বলে মন্তব্য করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, কেননা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও এখনও উভয় পক্ষই হামলা অব্যাহত রেখেছে। এই খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। এতে বলা হয়েছে, ব্রাসেলসে ন্যাটোর বৈঠকের অবকাশে ব্লিংকেন সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতি বহাল রয়েছে এবং আমরা কথিত লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ দেখা দেওয়ার সময় যে প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা ব্যবহার করছি। ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয়ই 14 মাসের লড়াইয়ের অবসানের লক্ষ্যে এক সপ্তাহ আগে করা যুদ্ধবিরতি পালন করছে। তবে এই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করেছে। ওই লড়াইয়ে লেবাননে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ইসরায়েল লেবানন সীমান্তের উভয় পাশের বিশাল সংখ্যক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। ফিলিস্তিনের হামাসকে মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে একটা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দিয়েছে ইসরায়েলি দুটো সরকারি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে একটা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব করা হয়েছে। নতুন চুক্তিতে হামাসের হাতে বন্দি থাকা 100 জন ইসরায়েলির মুক্তির বিষয়টা অন্তর্ভুক্ত রয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতিতে কিছুটা সুবিধা পাচ্ছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে গত অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা এবং লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করা ইত্যাদি। এছাড়া আগামী জানুয়ারিতে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরবেন। এই সব ইস্যুতে ইসরায়েল কিছুটা সুবিধা পাচ্ছে। সেখান থেকে পূর্ণ মাত্রায় সুবিধা গ্রহণের জন্যই ইসরায়েল নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা গত মঙ্গলবার বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব
রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক, এক দুটো বিষয়কে কেন্দ্র করে সম্পর্কে ফাটল ধরার কোনো কারণ নেই। সূত্রের খবর, আগরতলায় বাংলাদেশ দূতাবাসের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে গত মঙ্গলবার ভারতের হাই কমিশনারকে তলব করেছিল বাংলাদেশ সরকার। সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আগেও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখনও রাখতে চাই। বাংলাদেশ ভারতের সম্পর্ক বহুমাত্রিক। আমরা দুদেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী, পারস্পরিক চাহিদা মেটাতে কাজ করতে আগ্রহী। সুতরাং একটা বিষয়কে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক আটকে থাকবে না। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।